গল্পের শুরুতেই আমরা উইল নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে অনেকদিন পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে স্পেনে এসেছে। এই পারিবারিক পুনর্মিলন নিয়ে সে ভীষণ উত্তেজিত ছিল। সেখানে পৌঁছাতেই তার বাবা মার্টিন তাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানান। এরপর দুজন সেখান থেকে বেরিয়ে একটি ওয়েটিং বোটের দিকে এগিয়ে যায়। পথে হঠাৎ উইলের ফোন বেজে ওঠে। কলটি ছিল তার কাজের সঙ্গে সম্পর্কিত, তবে সে শান্তভাবে বলে সে কিছুদিনের জন্য একটু বিরতি নিতে চায়, কারণ সে জানত কাজের এসব ফোন কল তার বাবাকে প্রায় বিরক্ত করে। নিজেদের গন্তব্যে পৌঁছানোর পর উইলের মা লরি, তার ছোট ভাই যশ এবং যশের গার্লফ্রেন্ড ডেরা হাসি মুখে তাকে স্বাগত জানায়। পুরো পরিবারকে তখন খুবই খুশি দেখাচ্ছিল, কারণ তারা সবাই একসঙ্গে একটা বিশেষ ডিনার উপভোগ করার অপেক্ষায় ছিল। ডিনার টেবিলে বসতেই দুই ভাই ছোটবেলার নানা স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করে। তারা মনে করতে থাকে বাবা চাকরির কারণে কিভাবে বারবার এক শহর থেকে আরেক শহরে চলে যেতে হতো। লরি পুরো পরিবারকে একসঙ্গে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই খুশির মুহূর্ত উদযাপন করতে সবাই মিলে ওয়াইন পান করতে শুরু করে। পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে যখন যশ উইলের অতীতের একটি মজার ঘটনা তুলে ধরে। ঘটনাটি শুনে সবাই হেসে ওঠে, কিন্তু এই আনন্দের মুহূর্ত হঠাৎ করেই থেমে যায় যখন উইলের ফোনে একটি বিরক্তিকর কল বেজে ওঠে। ফোন ধরতেই তার মুখের হাসি মিলিয়ে যায় এবং তার চেহারার গভীর উদ্বেগ ফুটে ওঠে। তাকে এভাবে চিন্তিত দেখে পরিবারের সবাই চুপ হয়ে যায়। অবশেষে উইল সবার সামনে স্বীকার করে যে তার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এই কথা শুনে পুরো পরিবেশ মুহূর্তের মধ্যেই যেন নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে যেন এক অদ্ভুত বিষণ্ণতা নেমে আসে। কি হবে সামনে, এই চিন্তায় উইল সেখান থেকে উঠে একা সমুদ্রের ধারে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সে আগের খারাপ পরিবেশটা ঠিক করার চেষ্টা করতে থাকে। সে তার বাবা মার্টিনের কাছে গিয়ে এই কঠিন পরিস্থিতির কারণে সবার আনন্দ নষ্ট হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইতে থাকে। তখন মার্টিনও তার কাছে দুঃখ প্রকাশ করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলের জীবনে এখন খুব কঠিন একটা সময় চলছে। পরের দিন উইলের পরিবার সমুদ্র ভ্রমণে বের হয়, কিন্তু উইলের চোখ তখনও বারবার তার ফোনের দিকেই চলে যাচ্ছিল। অনিচ্ছা সত্ত্বেও সে বোটের স্টিয়ারিং সামলাতে সাহায্য করছিল। অবশেষে সে বোটটি থামিয়ে দেয়, কিন্তু তার মন তখনও ফোন আর কাজের চিন্তায় ডুবেছিল। আর সেই কারণে সেখানে ধীরে ধীরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করে। মার্টিন তখন হঠাৎ করে উইলকে দ্রুত বোটের নিয়ন্ত্রণ নিতে বলল। ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুতগতির মোটর বোট তাদের বোটের একেবারে কাছে চলে আসে, কিন্তু উইল বুঝতেই পারেনি সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। ফোনে মনোযোগ দেওয়ার কারণে সে বোটের দিকে ঠিকমতো খেয়ালই করছিল না। এদিকে বাতাসের জোরে তাদের বোট দিক হারিয়ে এদিক ওদিক ভেসে যেতে শুরু করে। মার্টিন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ভাগ্যক্রমে ঠিক সময়ে উইল বোটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বড় একটি দুর্ঘটনা ঘটার আগেই পরিস্থিতি সামলে ফেলে। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ডেরা গুরুতর আহত হতে পারত। এই বিশৃঙ্খলার মধ্যেই আবারও উইলের ফোন বেজে ওঠে। এবার মার্টিন আর নিজেকে সামলাতে পারে না। কোনো কথা না বলেই তিনি ফোনটি তুলে সোজা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন। এতে করে বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। দুজনের জমে থাকা রাগ আর আবেগ একসঙ্গে বিস্ফোরিত হয়। রাগের মাথায় উইল একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সোজা সমুদ্রে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে চলে যায়, যেন কিছুটা শান্তি খুঁজে পায়। তীরে পৌঁছে উইল প্রথমেই একটি ফার্মেসিতে যায়, কারণ সে ডেরার আঘাতের জন্য অ্যান্টিসেপটিক কিনতে চেয়েছিল। এরপর নিজের পিপাসা মেটানোর জন্য একটি ঠান্ডা পানীয় কিনে নেয় সে। তারপর সমুদ্রের ধারে দাঁড়িয়ে বিশাল জলরাশির দিকে চুপচাপ তাকিয়ে থাকে। কিন্তু ঠিক তখনই অন্যদিকে মার্টিনের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে শুরু করে, কারণ কিছুক্ষণ আগে দেখা সেই ভয়ঙ্কর স্পিডবোটটি আবারও তাদের আশেপাশে ঘুরতে দেখা যায়। এতে তার উদ্বেগ আরও বেড়ে যায়। কিছুক্ষণ পর উইল যখন আবার সৈকতে ফিরে আসে, তখন সে অবাক হয়ে দেখে তার পরিবারের কাউকে কোথাও দেখা যাচ্ছে না। সে আশেপাশের লোকজনের কাছেও সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা এত দ্রুত স্প্যানিশ ভাষায় কথা বলছিল যে উইল কিছুই বুঝতে পারে না। এরপর সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণের কাছেও যায়, কিন্তু তাদের কথাও তার কাছে দুর্বোধ্য মনে হতে থাকে। ধীরে ধীরে উইলের মনে ভয় ঢুকে যায়। সে ভাবতে শুরু করে তার পরিবার কি ভুলবশত তাকে ফেলে চলে গেছে। এই চিন্তা মাথায় নিয়ে সে উপকূলের আরও কাছে চলে যায়, যাতে তাদের বোটটি ভালোভাবে দেখতে পারে। তখন হালকা চাঁদের আলো এসে দেখতে পায় তাদের ইয়টটি একা একা পানির উপর ভেসে আছে। বোটে উঠে উইল সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছে। বোটে কোনো বিদ্যুৎ নেই আর তার পরিবারের কেউ নেই সেখানে। হতাশ ও আতঙ্কিত হয়ে সে সাহায্যের আশায় স্থানীয় পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে তাস খেলায় ব্যস্ত আছে। তার কথা যেন কারো কাছেই গুরুত্বপূর্ণ নয়। এতে উইল আরও রেগে যায়। অনেক কষ্টে সে স্টেশনের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। আশ্চর্যের বিষয় হলো উইলের নাম শোনা মাত্রই ক্যাপ্টেনের চেহারার ভাব বদলে যায়। তিনি সঙ্গে সঙ্গে একটি ফোন করেন এবং তাকেও বেশ উদ্বিগ্ন দেখায়। এরপর তিনি উইলকে বলেন তাদের বোটটি কোথায় আছে সেটা তাকে দেখাতে হবে।
রাতের অন্ধকারে কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে উইল বোটের শেষ অবস্থান খুঁজতে বের হয়, কিন্তু পথে তারা এক অচেনা লোকের মুখোমুখি হয়। লোকটি দাবি করে যে সে উইলকে চেনে এবং তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে। কথাগুলো শুনে উইলের সন্দেহ হয় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ অফিসাররা তাকে আটকে দেয় এবং পরিস্থিতি হাতাহাতিতে গড়িয়ে পড়ে। কোনোভাবে উইল সবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে সক্ষম হয়। সে একটি পুলিশের গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, আর পেছন থেকে পুলিশ তার পিছু নিতে শুরু করে। রাতের অন্ধকারে শুরু হয় তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া। শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা উইলকে চারদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে তার চালানো গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই তারা উইলকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। ঠিক যখন মনে হচ্ছিল আর কোনো আশাই বাকি নেই, তখনই হঠাৎ সেখানে হাজির হন মার্টিন। অবিশ্বাস্য দক্ষতায় তিনি একে একে হামলাকারীদের কাবু করে ফেলেন এবং নিজের ছেলের জীবন বাঁচান। মার্টিনের সাহায্যে উঠে দাঁড়ায় উইল। সে তখন ভীষণ আতঙ্কিত, কিন্তু একই সঙ্গে বেঁচে যাওয়ার জন্য কৃতজ্ঞও বটে। সঙ্গে সঙ্গে সে জিজ্ঞাসা করে, মা আর জোশ কোথায়? কিন্তু মার্টিনের কাছে সে প্রশ্নের কোনো উত্তর ছিল না। ভরাক্রান্ত মনে তিনি এমন একটি সত্য প্রকাশ করেন যা শুনে উইল একেবারে হতবাক হয়ে যায়। মার্টিন জানায় তিনি আসলে একজন CIA এজেন্ট। তার বিশ্বাস অতীতের কোনো শত্রু আবারও ফিরে এসেছে, এখন তাদের পুরো পরিবারকে টার্গেট করেছে। তিনি বারবার ছেলের কাছে ক্ষমা চাইতে থাকেন এবং প্রতিশ্রুতি দেন যেভাবেই হোক তিনি তাদের পরিবারকে আবারও একত্রিত করবেন। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। এটি ছিল CIA-তে থাকা তার এক গোপন যোগাযোগের বার্তা। সেখানে তাকে গোপনে দেখা করতে বলা হয়েছিল। তবে মার্টিন এ বিষয়ে বেশি কিছু বললেন না, বরং তিনি উইলকে নিয়ে একটি নিরাপদ আশ্রয়ে চলে যান, যেখানে তারা আপাতত লুকিয়ে থাকতে পারবে। কিছুক্ষণ পর মার্টিন উইলকে একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি চালিয়ে নিয়ে যেতে বলেন। সেখানে তাদের টিম লিডার ক্যারেক অপেক্ষা করছিল, কিন্তু তারা কেউই জানতো না সেই জায়গায় ইতিমধ্যে একজন স্নাইপার নীরবে নিজের রাইফেল তাক করে বসে আছে। উইল আর মার্টিন সেখানে পৌঁছানোর পর মার্টিন ছেলেকে গাড়ির ভেতরেই থাকতে বলেন। যাওয়ার আগে তিনি আবেগঘন কণ্ঠে জানান নিজের ছেলেকে নিয়ে তিনি ভীষণ গর্বিত। এত ভালো একজন মানুষ হিসেবে তাকে বড় হতে দেখে সে সত্যিই অনেক খুশি। এরপর মার্টিন ক্যারেকের কাছে যান, কিন্তু তার মনে সন্দেহ ছিল এই পুরো ঘটনার পেছনে হয়তো ক্যারেকেরই হাত আছে। তখন সত্যিটা সামনে আসে। মার্টিন জানায় যাদের কাছ থেকে তারা একটি ব্রিফকেস নিয়েছিল তারাই তার পরিবারকে অপহরণ করেছে। তারা হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে ব্রিফকেসটি ফেরত না দিলে তার পরিবারের ক্ষতি করা হবে। কিন্তু ক্যারেক জানায় সেই ব্রিফকেস এখন তাদের কাছে নেই, এটি হারিয়ে গেছে। এই কথা শুনে মার্টিন যেন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন। ভারী মন নিয়ে তিনি আবারও গাড়ির দিকে ফিরে আসছিলেন, কিন্তু ঠিক তখনই দূরে লুকিয়ে থাকা স্নাইপার ট্রিগারটা টিপে দেয়। এই মুহূর্তে গুলিবদ্ধ হয়ে মার্টিন মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে এভাবে পড়ে যেতে দেখে উইল ভেঙে পড়ে। কান্নায় ভেঙে সে হামাগুড়ি দিয়ে বাবার কাছে পৌঁছায়, কিন্তু সে নির্মম স্নাইপার আবারও সুযোগ খুঁজছিল। এবার সে নিজের বন্দুক উইলের দিকে তাক করে। ঠিক সেই সময় উইল দ্রুত মার্টিনের বন্দুক আর পড়ে থাকা মোবাইল ফোনটি তুলে নেয়। তারপর প্রাণপণে সেখান থেকে পালিয়ে যায়। গুলিবর্ষণকারী আর তার লোকেরা কাছে পৌঁছানোর আগেই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে উইল হঠাৎ এক পুলিশ অফিসারের সঙ্গে ধাক্কা খায়। অফিসার তার হাতে বন্দুক দেখে সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র তাক করে তাকে গ্রেপ্তার করতে এগিয়ে যায়, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই গোরম্যান দ্রুত গুলি চালিয়ে সেই পুলিশ অফিসারদেরকে মেরে ফেলে। নিজের প্রাণ বাঁচানোর জন্য উইলও পাল্টা গুলি চালায়। ঠিক তখনই আরো কয়েকজন পুলিশ সেখানে পৌঁছে যায়। কোনো উপায় না দেখে উইল আবারও দৌড় দিতে শুরু করে। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সে একটি উঁচু রেলিং এর কাছে পৌঁছে যায়। নিজের শেষ শক্তিটুকু জড়ো করে সে রেলিং টপকে লাফ দেয় এবং পাশের একটি পার্কে গিয়ে পড়ে। এরপর গলিপথ দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন ঘোড়সওয়ার পুলিশ অফিসার তাকে দেখে ফেলে এবং তার পিছু নেয়। অবাক করার মতো বিষয় হলো উইল সেই বড় ঘোড়ার থেকেও দ্রুত দৌড়ে পালাতে সক্ষম হয় এবং অল্পের জন্য ধরা পড়া থেকে বেঁচে যায়। অবশেষে সে একটি পাবলিক ওয়াশরুমে গিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেখানে বসে সে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু বোঝার চেষ্টা করে। নিজেকে একটু শান্ত করার পর সে আবারও জনাকীর্ণ রাস্তায় বেরিয়ে আসে। নিজের পরিচয় গোপন রাখার জন্য কোথা থেকে একটি ক্যাপ আর সানগ্লাস জোগাড় করে পরে নেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় তার কাছে থাকা বন্দুকটি সরিয়ে ফেলা দরকার। তাই সে খুব কৌশলে নিজেকে মার্কিন দূতাবাসে গ্রেপ্তার করিয়ে ফেলে। দূতাবাসের ভেতর উইল একজন কর্মকর্তাকে তার বাবার মৃত্যুর কথা এবং তার পরিবারের উপর নেমে আসা বিপদের কথা খুলে বলে, কিন্তু কর্মকর্তা তার কথা বিশ্বাস করেন না, বরং তাকে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ঠিক তখনই সেই কর্মকর্তার ফোন বেজে ওঠে এবং দেখে মনে হয় ফোনের কথাগুলো উইলকে নিয়েই। হতাশ হয়ে উইল দূতাবাস থেকে বেরিয়ে আসে। বাইরে এসে
সে দেখে ক্যারেক একটি গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছে। ক্যারেক জানায় সে মার্টিনের বন্ধু এবং উইল সম্পর্কে অনেক কিছু জানে। যদিও উইল প্রথমে তাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু ক্যারেক প্রতিশ্রুতি দেয় যে সে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত উইল তার গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করার পর ক্যারেক একের পর এক প্রশ্ন করতে থাকে মার্টিনের যোগাযোগ, সেই রহস্যময় ব্রিফকেস এবং তার বাবার গোপন কাজ নিয়ে। এসব শুনে উইলের মনে সন্দেহ জাগে যে ক্যারেক হয়তো আসলে তার বন্ধু নয়। তাই সে অসুস্থ হওয়ার অভিনয় করে এবং সুযোগ পেয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে জনাকীর্ণ রাস্তায় হারিয়ে যায়। এরপর সে একটি বাসে উঠে শহরের আরও দূরে চলে যাওয়ার চেষ্টা করে। এদিকে মার্টিনের মোবাইল ফোন এখনও তার কাছেই ছিল। ফোনটা বারবার বেজে চলছিল। অবশেষে সে ফোন রিসিভ করতেই উপাস থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসে। তিনি ভেবেছিলেন মার্টিনের সঙ্গেই কথা বলছেন। সেই মুহূর্তে উইলের বুকটা কেঁপে ওঠে। অনেক কষ্ট করে তাকে মাকে জানাতে হয় যে তার বাবা আর বেঁচে নেই। এই কথা শুনে তার মা ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে যান। কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা লোকটির এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। তার একমাত্র দরকার ছিল সেই রহস্যময় ব্রিফকেস। এরপর সাহস করে উইল তার বাবার বন্ধু ভিওগোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে সিদ্ধান্ত নেয় ভিওগোর অফিসে গিয়ে তার ভাগ্নে লুসিয়ার সঙ্গে দেখা করবে। নির্ধারিত ঠিকানায় পৌঁছে সে আগে থেকেই নিজের বন্দুক প্রস্তুত রাখে। লুসিয়াকে কিছুটা ভীত আর নার্ভাস লাগছিল, কিন্তু ঠিক তখনই ক্যারেকের এজেন্টরা সেখানে হাজির হয়। মুহূর্তের মধ্যে লুসিয়া একটি ছুরি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে করে উইলও লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং দুজনে মিলে শত্রুদের মোকাবেলা করতে শুরু করে। তীব্র সংঘর্ষের মাঝে একজনের পিঠে ছুরি ঢুকে যায়। তবু সে লড়াই চালিয়ে যেতে থাকে। মারামারি চলতেই থাকে যতক্ষণ না উইলের শরীর একেবারে দুর্বল হয়ে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে যায়। এদিকে ভয় আর উত্তেজনায় লুসিয়া উইলের দিকে বন্দুক তাক করে। তার মনে হয় হয়তো এই লোকটি ভিওগোর জন্য বিপদ ডেকে এনেছে। কিন্তু উইল দ্রুত পুরো ঘটনা খুলে বলে এবং ভিওগোকে খুঁজে পেতে সাহায্য চায়। শেষ পর্যন্ত লুসিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। তারপর দুজনে মিলে ভিওগোর অ্যাপার্টমেন্টে যায়। দরজার কাছে পৌঁছে তারা দেখতে পায় গেট আগেই খোলা। কোনো বিপদের আশঙ্কায় উইল বন্দুক বের করে সাবধানে ভেতরে ঢোকে, আর ভেতরে ঢোকা মাত্রই তারা হতবাক হয়ে যায়। মেঝেতে পড়ে আছে ভিওগোর নিথর দেহ। লুসিয়া ভেঙে পড়তে শুরু করলে উইল তাকে ধরে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে হালকা একটা শব্দ আসে। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখে সেখানে দাঁড়িয়ে আছে ক্যারেক আর গোরম্যান। রাগ আর অসহায়তায় ফেটে পড়ে উইল তাদের দিকে বন্দুক তাক করে এবং তার বাবার মৃত্যুর কারণ জানতে চায়। তখন ক্যারেক একদম শান্ত গলায় জানায় মার্টিন সেই ব্রিফকেস শত্রুদের হাতে ফিরিয়ে দিতে চেয়েছিল, আর ঠিক সেই কারণেই তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর ক্যারেক উইলকে একটি প্রস্তাব দেয়। সে বলে সে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করবে, তবে তার বদলে মার্টিনের বাকি যোগাযোগ এবং ব্রিফকেস সম্পর্কিত সব তথ্য জানতে হবে। কিন্তু ঠিক তখনই লুসিয়া ঘরে ঢুকে পড়ে এবং কোনো কিছু না ভেবেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেখানে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। উইল আর লুসিয়া প্রাণ বাঁচাতে দৌড় দেয়, আর তাদের পেছনে পেছনে ধাওয়া করে ক্যারেক আর গোরম্যান। দৌড়াতে দৌড়াতে তারা ছাদে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে নিচে নামার আর কোনো পথ নেই। তখন উইল একটি সাহসী পরিকল্পনা করে। সে লুসিয়ার কোমরে দড়ি বেঁধে তাকে নিচে নামিয়ে দিতে শুরু করে। ঠিক সেই সময় গোরম্যান গুলি চালিয়ে উইলের কাঁধে আঘাত করে। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও উইল দড়ি শক্ত করে ধরে রাখে। সৌভাগ্যক্রমে নিচে থাকা এক অচেনা ব্যক্তি লুসিয়াকে নিরাপদে নামিয়ে আনে। অবশেষে উইলও অনেক কষ্টে নিচে নেমে আসে। এরপর লুসিয়া নিজের মোটর বাইকে উঠে পড়ে এবং দুজন আবারও পালিয়ে যায়। উইলের অবস্থা তখন খুবই খারাপ, কিন্তু থামার কোনো উপায়ও ছিল না। অন্যদিকে ক্যারেকও তাদের পিছু ছাড়েনি। এক সময় সে লুসিয়ার মোটর বাইককে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ঠিক যখন সে উইলকে গুলি করতে যাচ্ছিল তখন সেখানে থাকা মানুষের ভিড় তাদের বাঁচিয়ে দেয়। এই সুযোগে লুসিয়া আহত উইলকে নিয়ে একটি নাইট ক্লাবে পৌঁছে যায়। সেখানে তার এক বন্ধুর কাছে সাহায্য চায়, যার কিছু চিকিৎসা সম্পর্কিত জ্ঞান ছিল। প্রথমে সে রাজি না হলেও লুসিয়ার অনুরোধে শেষ পর্যন্ত সাহায্য করতে সম্মত হয়। তারা উইলের ক্ষত পরীক্ষা করে, কিন্তু ভেতরে কোনো গুলি খুঁজে পায় না। তাই রক্তপাত বন্ধ করার জন্য তাদের একটি কঠিন পদক্ষেপ নিতে হয়। প্রচণ্ড ব্যথায় উইল জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আসে। তখন সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এদিকে লুসিয়া তার ফোনে মার্টিনের একটি ছবি দেখে অবাক হয়ে যায়। আর যখন উইল জানায় যে মার্টিন মারা গেছে, তখন লুসিয়া আরো বড় একটি সত্য প্রকাশ করে। সে জানায় সে মার্টিনকে টম নামে চিনত। শুধু তাই নয়, মার্টিন তার বাবাও ছিলেন, অর্থাৎ লুসিয়া আসলে উইলের সৎ বোন। এই চমকে দেওয়া সত্য জানার পর তারা দুজনে ট্রেনে করে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ব্রিফকেসের বিনিময় হওয়ার কথা ছিল। উইল এখনো বুঝে উঠতে পারছিল না যে তার বাবার আর একটি গোপন জীবন ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় পরের কাজটা সে একাই করবে। সে সবকিছু লুসিয়াকে বুঝিয়ে বলে। লুসিয়াও তার সিদ্ধান্ত মেনে নেয় এবং জানায় সে একটি নাইট ক্লাবে অপেক্ষা করবে এবং প্রয়োজন হলে সাহায্য করতে
চলে আসবে। বিদায় জানিয়ে উইল একাই গন্তব্যের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে চারপাশে তাকিয়ে সে তার যোগাযোগের লোকটিকে খুঁজতে থাকে। হঠাৎ এক বৃদ্ধ তার পাশে এসে দাঁড়ায় এবং স্বাভাবিক আচরণ করতে বলে। তারপর তাকে নিজের পিছু নিতে বলে। সতর্ক থাকলেও উইল তার কথা মেনে নেয়। বৃদ্ধের পেছনে হাঁটতে হাঁটতে সে একটি গাড়ির কাছে পৌঁছায় এবং সামনের সিটে গিয়ে বসে। সে নিজের পরিবারের ব্যাপারে জানতে মরিয়া ছিল এবং একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু লোকটি হঠাৎই সহিংস হয়ে ওঠে। সে উইলের গলা চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে ফেলে। যখন উইলের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে এবং তাকে বারবার ঘুষি মারা হচ্ছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মার্টিন মারা গেছেন, কিন্তু তখনই তার সামনে এমন একজন আসে যাকে দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। লোকটি নিজেই CIA এর একজন এজেন্ট জহির হিসেবে পরিচয় দেয়। আর তখনই আসল সত্য সামনে আসে। সেই রহস্যময় ব্রিফকেস আসলে একজন দুর্নীতিগ্রস্ত CIA এজেন্টকে ফাঁস করার জন্য তৈরি করা এক জটিল পরিকল্পনার অংশ ছিল। মার্টিন এবং CIA তাদের আন্ডার কভার এজেন্টকে সরিয়ে দিয়েছিল, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা রহস্যময় ব্রিফকেসটি নিজেদের দখলে নিয়েছিল। জহির উইলকে বুঝিয়ে বলে মার্টিন আসলে CIA এবং ক্যারেকের ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ক্যারেক নিজেকে মিথ্যা আর প্রতারণার সব প্রমাণ মুছে ফেলতে এবং সব সাক্ষীকে শেষ করে দিতে চাইছিল। এরপর জহির আরো একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় উইলের পরিবার এখনো বন্দী অবস্থায় আছে আর তাদের জীবন এখন পুরোপুরি জিম্মিকারীদের হাতে। জহির ক্যারেকের মোকাবেলা করতে এবং উইলের পরিবারকে বাঁচাতে প্রস্তুত ছিল, তবে সে একটা শর্ত দেয়। গোপন ব্রিফকেস লেনদেন হওয়ার আগে উইলকে কোনোভাবে ক্যারেকের বাইরে নিয়ে আসতে হবে, আর যদি সে এতে ব্যর্থ হয় তাহলে সে উইলের পরিবারকে CIA হাতে তুলে দেবে। এরপর আবারও উইলকে কাবু করা হয়, তার গলা চেপে ধরা হয় এবং শহরের বাইরে বন্দুক সহ তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে সে আবারও লুসিয়ার ক্লাবে পৌঁছে যায়। একে অপরকে জীবিত দেখে দুজনেই অনেক খুশি হয়। তারপর তারা ক্যারেককে ফাঁদে ফেলার জন্য একটি পরিকল্পনা করতে শুরু করে। তারা যখন চুপচাপ নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল তখন ক্লাবের মালিক, যে ভিওগোর খুব বিশ্বস্ত মানুষ ছিল, তাদের সব কথা শুনে ফেলে এবং সাহায্যের প্রস্তাব দেয়। তখন লুসিয়া একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করে। সে ড্রিঙ্কসের বিল দেওয়ার জন্য নিজের ব্যাংক ব্যবহার করে যাতে একটি ডিজিটাল ট্রেস থেকে যায়। তার আশা ছিল এই সূত্র থেকেই ক্যারেক তাদের ফাঁদে পা দেবে। কয়েক মিনিটের মধ্যেই গোরম্যান ক্লাবে এসে হাজির হয়, কিন্তু ক্লাবের মালিক এবং তার বন্ধুরা তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। মুহূর্তের মধ্যেই সেখানে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। গোরম্যান ছিল খুবই দক্ষ যোদ্ধা, কিন্তু শেষ পর্যন্ত তারা টেজার ব্যবহার করে তাকে কাবু করতে সক্ষম হয়। এরপর তার গোরম্যানকে ক্লাবের বেসমেন্টে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। উইল জানতে চেয়েছিল ব্রিফকেস কোথায় আছে এবং গোপন লেনদেন কখন হবে, কিন্তু গোরম্যান কোনো কথা বলছিল না। রাগে হুইল তাকে প্রচন্ড মারধর করে এবং অন্যদেরও তাকে নির্যাতন করার নির্দেশ দেয়। তবে আসলে এটা ছিল উইলের পরিকল্পনার অংশ। সে চেয়েছিল গোরম্যানের এমন মনে হোক যে সে নিজেই পালিয়ে এসেছে, যাতে সে তাদের সরাসরি ক্যারেকের কাছে নিয়ে যায়। এদিকে লুসিয়া গাড়িতে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল যে গোরম্যান কোনোভাবে নিজেকে মুক্ত করে পালিয়ে গেছে। সে আরেকটি গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, আর ঠিক তখনই উইলও তার পিছু নিতে শুরু করে। কিছু সময় পরে গোরম্যান একটি সরু গলিতে ঢোকে, যেখানে তার সঙ্গে ক্যারেকের দেখা হয়। এরপর দুজনে একসঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু উইল দূর থেকে তাদের উপর নজর রাখছিল। অবশেষে তারা একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় পৌঁছে যায়। উইল লুসিয়াকে গাড়ির ভেতরে থাকতে বলে এবং নিজে চুপিসারে তাদের পিছু নেয়। দূর থেকে সে দেখতে পায় ক্যারেক অন্ধকারে পার্কিং লটে কয়েকজন ক্রেতার সঙ্গে ব্রিফকেসের চুক্তি করছে, কিন্তু ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়। জহির এবং তার দল সেখানে এসে হাজির হয় এবং উইলকে সরে যেতে এবং আত্মসমর্পণ করতে বলে। রাগে ফেটে পড়ে উইল চিৎকার করে জানতে চায় তার পরিবারকে কোথায় আটকে রাখা হয়েছে, কিন্তু এই হইচইয়ের শব্দ ক্যারেকের কানেও পৌঁছে যায়। এক মুহূর্ত দেরি না করে সে ক্রেতাদের উপর গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এজেন্টরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে, আর এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গোরম্যান সেই রহস্যময় ব্রিফকেস নিজের দখলে নিয়ে একটি গাড়িতে করে পালাতে শুরু করে। কিন্তু উইল এত সহজে হার মানার ছেলে তো ছিল না। সে দৌড়ে গিয়ে গোরম্যানকে ধরে ফেলে। এরপর চলন্ত গাড়ির ভেতরে সে মূল্যবান ব্রিফকেসকে কেন্দ্র করে তাদের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়। ঠিক সেই সময় একজন মোসাদ এজেন্ট সেখানে এসে হস্তক্ষেপ করে এবং গোরম্যানকে গুলি করে। আর তখনই লুসিয়া নিজের গাড়ি নিয়ে এসে সজোরে গোরম্যানকে গাড়িতে ধাক্কা মারে। প্রচন্ড সংঘর্ষে চারপাশ কেঁপে ওঠে। গুরুতর আহত গোরম্যান অবাক হয়ে বলে সে কখনো ভাবেনি তার শেষটা উইলের হাতে হবে। ঠিক তখনই ক্যারেক নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মাটিতে পড়ে থাকা ব্রিফকেসের দিকে ছুটে যায়। সে উইলের দিকে গুলি চালায়, ফলে উইল বাধ্য হয়ে আড়ালে চলে যায়। সুযোগ বুঝে ক্যারেক ব্রিফকেসটি তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গোরম্যান মৃত অবস্থায় পড়ে থাকে। যাওয়ার সময়ও ক্যারেক উইলকে বোকা বলে অপমান করে গাড়ি থেকে দ্রুত সরে যায়। কিন্তু উইল এবং লুসিয়া এবারও থামে না। তারা সঙ্গে সঙ্গে তার পিছু নেয় এবং শুরু হয়ে যায় এক রোমাঞ্চকর হাই স্পিড চেস।
ক্যারেক পার্কের ভেতরে রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু উইল তাকে ধরার জন্য মরিয়া ছিল। যখন সে অনেকটা কাছে চলে আসে তখন ক্যারেক গুলি চালাতে শুরু করে। এতে করে উইল কয়েক মুহূর্তের জন্য পিছিয়ে যেতে বাধ্য হয়। ক্যারেক তখন মনে করেছিল যে সে অবশেষে তাদের ঝেড়ে ফেলতে পেরেছে, কিন্তু ভাগ্যে এবার ক্যারেকের সঙ্গে ছিল না। পালাতে গিয়ে সে ট্রাফিক জ্যামে আটকে যায়। সে বুঝতেই পারেনি যে উইল তাকে দেখে ফেলেছে। সুযোগ বুঝে উইল নিজের গাড়ি সরাসরি তার দিকে ছুটিয়ে দেয় এবং প্রচন্ড জোরে ধাক্কা মারে। সংঘর্ষের ধাক্কায় ক্যারেকের গাড়ি রাস্তার পাশের একটি দোকানের ভেতর ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই সেখানে মানুষের ভিড় জমে যায়, কিন্তু ক্যারেক গাড়ি থেকে বেরিয়েই শুধু উইলের উপর নয়, নিরীহ মানুষদের দিকেও এলোপাথারি গুলি চালাতে শুরু করে। অনেক কষ্টে উইল আর লুসিয়া আরেকটি গাড়ি দখল করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ক্যারেক তখনও তাদের পিছু ছাড়েনি। এরপর শুরু হয়ে যায় রাস্তা জুড়ে এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়া, যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। এক সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ক্যারেক হাতে সেই মূল্যবান ব্রিফকেসটি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে উইল আর লুসিয়ার দিকে এগিয়ে যায়। তখন দুজনে নড়াচড়া করার মতো শক্তি ছিল না। উত্তেজনাপূর্ণ সেই মুহূর্তে উইল নিজের বন্দুকটি তুলতে চেষ্টা করে, কিন্তু ক্যারেক তাকে নিয়ে উপহাস করতে থাকে। সে ঠিক উইলকে গুলি করতে যাবে, এমন সময় হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। এই বিশৃঙ্খলার মাঝেই জহির এবং তার সঙ্গী এজেন্টরা সেখানে এসে পৌঁছে যায়। তারা দ্রুত উইল, লুসিয়া এবং সেই রহস্যময় ব্রিফকেস নিজেদের নিরাপত্তায় নিয়ে নেয়, আর ক্যারেককে তার অপরাধের শাস্তি পেতে হয়। এরপর জহির উইলকে তার পরিবারের কাছে নিয়ে যায়, যাদের সে ভেবেছিল হয়তো চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। যাওয়ার পথে জহির একটু অবাক করার মতো কথা বলে। সে জানায় মার্টিনের অতীত হয়তো অনেক রহস্যে ভরা ছিল, কিন্তু আজ যদি সে বেঁচে থাকতো তাহলে নিজের ছেলের সাহস আর দৃঢ়তা দেখে ভীষণ গর্ববোধ করত। কিছুক্ষণ পর বহু কান্না আর আবেগঘন আলিঙ্গনের মধ্যে দিয়ে সেই ভেঙে যাওয়া পরিবার আবারও এক হয়ে যায়। পরে তারা হাসপাতালে লুসিয়ার সঙ্গেও দেখা করে। সেখানে লরি এবং জশ খুব আন্তরিকভাবে তাদের এই নতুন পরিবারের সদস্যকে স্বাগত জানায়, কিন্তু তাদের এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পর একজন CIA কর্মকর্তা উইলের কাছে এসে তাকে একটি পাসপোর্ট দেয়, যা তাকে নিরাপদে নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে। তবু উইলের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে ব্রিফকেসের ভেতরে আসলে ছিলটা কি? কিন্তু CIA কর্মকর্তা তাকে সরাসরি কোনো উত্তর দেয় না, বরং ইঙ্গিতে বুঝিয়ে দেয় যদি সে সত্যি সবকিছু জানতে চায় তাহলে তাকে আরো গভীরভাবে CIA জগতের সঙ্গে জড়িয়ে পড়তে হবে। কিন্তু উইল সে প্রস্তাব ফিরিয়ে দেয়। অবশেষে নিজের জীবন বাজি রেখে সে তার পরিবারকে CIA এবং জহিরের বিপজ্জনক খেলা থেকে বাঁচাতে সক্ষম হয়। আর এই পুরো ঘটনাটাই তাকে একটি বড় শিক্ষা দেয়, যত বড় বিপদে আসুক না কেন, পরিবারের শক্তি থাকলে সব থেকে ভয়ঙ্কর শত্রুকেও হারানো সম্ভব। উইলের জন্য এটি ছিল একেবারে নতুন শুরুর মতো, এমন একটি জীবন যেখানে সে রহস্য, মিথ্যা আর ষড়যন্ত্রের অন্ধকার জগৎকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। তবে প্রশ্ন থেকেই যায়, অপরাধের জগৎ কি কখনো কাউকে পুরোপুরি মুক্তি দেয়? যে মানুষ নিজের পরিবারের জন্য বদলে যেতে চায়, তার অতীত কি তাকে নতুন করে বাঁচার সুযোগ দেয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পরবর্তী গল্পে, যেখানে চার্লি ম্যাট নামের এক সাবেক গডফাদার নিজের পুরনো জীবন ছেড়ে শান্তিতে দিন কাটাচ্ছিল, কিন্তু ভাগ্য তাকে একদিন একটি পার্কিং লটে ঘিরে ফেলে। সেখানে শান্তির বদলে তার বুক ঝাঁঝরা করে ঢুকিয়ে দেওয়া হয় পুরো 22টি গুলি। কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই অবসরপ্রাপ্ত ডন নিজের ভয়ঙ্কর প্রতিশোধ নেবে, সেটাই দেখা যাবে পরের গল্পে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর দেখা হবে শিগগিরই নতুন আরেকটি দারুণ গল্প নিয়ে।